তার ফল কিন্তু ভালো হবে না। এই, কি করবি? হ্যাঁ, কি করবি তুই? কলঙ্কিনীর মুখে কলঙ্কের ছাপ এঁকে দেবো, মুখে কালি মেখে ঘুরবে। দিন, ওর মুখে চুন কালি মাখিয়ে দিন। আমার মাকে যে স্পর্শ করবে তার হাতটা আমি এখানে কেটে ফেলবো। লজ্জা করে না তোমাদের? তোমরা এত বেঈমান, এত অকৃতজ্ঞ। তোমাদের সাহায্য করার জন্য আমরা মামে কি না করেছি। তোমরা কিছুই না জেনে আমার মাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে দিলে। অথচ তোমার ভেদভূমির সময় যখন গায়ের কেউ তোমার ধারের কাছে ঘেঁষছিল না, আমার মাই তো তোমার সেবা করেছিল। আর আমি তোমার জন্য জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে দিয়েছিলাম। ভুলে গেলে সেসব দিন? লক্ষ্মীর বিয়ের সময় সারাক্ষণ লক্ষ্মীকে সাজিয়েছি। আমাদের এই উপকারের চমৎকার প্রতিদান দিলে তোমরা। একজন নিরীহ অসহায় বিধবা মানুষকে পেয়ে তাকে অপমান করে তোমরা খুব আনন্দ পেলে না? কিন্তু আর না। এরপর যদি আমার মাকে কেউ অপমান করেন, এই কাটারিটা আর থেমে থাকবে না। আগে মারবো, তারপর মরবো। চলে এসো মা। আরে যা যা, এরপর যেন তোদেরকে এই গায়ে না দেখতে পাই। দেখতে পেলে কিন্তু তার ফল ভালো হবে না, কথাটা মনে রাখিস। আর হাবাতে যত সব। তাজা বলেছ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমি হার হাবাতে, কিন্তু চোর নই। গ্রামের জমিদারের মতো নানা পথে হাবাতেদের রক্ত জল করা পয়সা দিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করি না। আজ আমি এই বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চলে যাচ্ছি, কিন্তু আবার যেদিন ফিরবো সেদিন রানীর মতো ফিরবো। আর আজ তোমরা আমার মায়ের সাথে যে অবিচার করলে তার সঠিক বিচার করবে এই প্রফুল্ল। চলো মা। দেখলেন কর্তা? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মাথাটাই গেছে। এতদিন জমিদার গিন্নি হওয়ার স্বপ্ন দেখত, আর এখন রাজরানী হওয়ার স্বপ্ন দেখছে। পাগলি কোথাকার। এ তুলা পুরো পাগল হওয়ার আগে একবার আমার খাঁচা এনে বসাও দেখি। হ্যাঁ, আমার তো তর্স হয়েছে না। আমার চিঠিটা কি প্রফুল্ল পড়তে পারলো? সে লেখাপড়া জানে না মনে হয়। তাহলে আমার কি মনের অবস্থা ও কি বোঝাতে পারবো না?
হয়তো প্রফুল্লও আমাকে ভুল বুঝবে। দাদু ভাই, আমাদের মনে হলো কথাটা তোমাকে জানানো দরকার, তাই তোমাকে বলতে এলুম। তোমার বাবা পাত্রী দেখতে আগামীকাল বীরপুরে যাচ্ছেন। সেখানে গিয়ে পাত্রী পছন্দ হলে তোমার বিয়ে দিতে আর দেরি করবেন না। পারলাম না প্রফুল্ল, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। হয়তো তোমার সঙ্গে আমার এই জীবনে আর দেখা হবে না। তুমিও আমার মনের অবস্থাটা বুঝবে না, ভুল বুঝবে আমাকে। দেখ বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এই বিয়েতে তোর মঙ্গলই হবে। আগের বার তো নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করলি, কিন্তু সে বউ কি তোর কপালে সইল বল? আমরা তো তাকে রাখার চেষ্টাটাই করিনি মা। কতগুলো লোক এসে প্রফুল্লর মায়ের নামে মিথ্যে বদনাম দিলেন, আর অমনি বাবা মা সেই নির্দোষ মেয়েটিকে তাড়িয়ে দিলেন। সত্য মিথ্যে বিচারটুকুও করলেন। আর এখন উঠে পুড়ে লেগেছেন আমার আরেকটা বিয়ে দিতে। কেন বুঝছেন না যে আমারও একটা মন আছে? একজনকে ভালোবেসে বিয়ে করে পরের মুহূর্তে তাকে ত্যাগ করে আরেকটা বিয়ে করা যায় না। কি করবি বল? তোর বাবা মশাইয়ের যে সেরকম ইচ্ছে। তুই তো তোর বাবা মশাইকে এত ভক্তি শ্রদ্ধা করিস, তার জন্য এতটুকু মানবি না? বাবা মশাইয়ের কথা রাখতে আমি সব কিছু মেনে নিয়েছি, ইচ্ছের বিরুদ্ধে মেনে নিয়েছি। শুধু এই বিয়েতে আমি কিছুতেই মন থেকে সাড়া পাচ্ছি না। সাড়া পাওয়া সম্ভব নয় দাদু ভাই, সাড়া পাওয়া সম্ভব নয়। এটা তোমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব না, আমরা বুঝতে পারছি। কিন্তু কি করব বলো তো? তোমার বাবাকে এত করে বোঝানো হচ্ছে, কিন্তু কিছুতেই বুঝছে না। কিন্তু পিসি ঠাম্মা, এত বড় গ্লানি অপরাধবোধ নিয়ে আমি সারাটা জীবন বাঁচবো কি করে? প্রফুল্লকে বিনা দোষে শাস্তি দেওয়া হলো। প্রফুল্লের চোখের জল আমাকে সারা জীবন শান্তিতে থাকতে দেবে না। সময়ই সবকিছু ঠিক করে দেবে ব্রজ। যেখানে যত ক্ষত আছে সময়ই তাতে প্রলেপ দিয়ে দেবে। আজ তোমার কাছে যা অসহনীয়, দুদিন বাদে দেখবে সব সয়ে গেছে। আমার ওপর ভরসা রাখো ব্রজ। আমি কখনো সন্তানের অমঙ্গল চাইতে পারি না। পরে বুঝবে আমার সিদ্ধান্ত কতটা ঠিক। কিন্তু বাবা মশাই, প্রফুল্লকে যে আমি ভুলতে পারছি না। ভুলতে হবে ব্রজ। দেখো, যে মেয়ে কোনোদিনও এই সংসারে ঠাঁই পাবে না, তাকে মনে রেখে কি লাভ? ভুলে যাব? আমার প্রফুল্লকে ভুলে যাব? না না, তা আমি কখনোই পারবো না, কখনো না। কিছু খাওনি, তাই শরীরটা দুর্বল হয়ে রয়েছে। একটু ভাত পেটে পড়লেই ঠিক হয়ে যাবে। এক কোনাও চাল নেই, চাল কিনতে হবে। শাড়িটা বেচতে না পারলে যে চাল কেনা যাবে না। যে কোনো মূল্যে আমার মাকে বাঁচাতেই হবে।